ওভারিয়ান বর্ডারলাইন টিউমার কথাটার সাথেই জুড়ে রয়েছে দ্বিধা, দ্বন্দ্ব, কনফিউশন। অসুখের ট্রিটমেন্ট করবো কি? ডায়াগনোসিস হওয়ার সাথে সাথেই পেশেন্ট এবং বাড়ির লোক বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন, কারণ এতদিন পর্যন্ত আপনি সিনেমা, টিভি, পত্রপত্রিকায় যা পড়েছেন তাতে কোনোদিন বর্ডারলাইন বলে কিছু থাকতে পারে তা স্বপ্নেরও বাইরে। প্রশ্ন অনেক, বর্ডারলাইন টিউমার কি ক্যান্সার? যদি ক্যান্সার নাই হয় তাহলে ডাক্তাররা বর্ডারলাইন টিউমার ফিরে আসে একথা বলছেন কেন? বর্ডারলাইন টিউমার যেহেতু অল্প বয়সীদের হয়, তাই ওভারি বাঁচিয়ে কি সার্জারি করা সম্ভব? যে বর্ডারলাইন টিউমার সারা পেটে ছড়িয়ে পড়েছে সেখানেও কেন দেওয়া হয় না কেমো? ভালো কোয়ালিটির সার্জারির ওপর কেন এত গুরুত্ব দেন চিকিৎসকরা? আর কেনই বা টিউমার বায়োপসির ক্ষেত্রে বারংবার রিভিউ রিপোর্ট করাতে হয়, নিতে হয় দ্বিতীয় তৃতীয় প্যাথোলজি ওপিনিয়ন? এই সবই রইল এখানে। ডাক্তাররাও অস্বস্তিতে। গত 25 বছরের ডাক্তারি জীবনে দেখেছি জুনিয়র ডক্টরদের যখনই বর্ডারলাইন টিউমার নিয়ে আসা কোনো পেশেন্টকে কনসাল্ট করতে বলেছি, তখনই তারা কনফিডেন্স হারিয়ে বলে, আপনি নিজেই দেখুন, আমরা অন্য কোনো পেশেন্ট দেখে নিচ্ছি। ওদের ভাবটা কিছু অস্বাভাবিক নয়, তার কারণ বর্ডারলাইন ওভারিয়ান টিউমার কনসেপ্টটাই অন্যরকম। সারা পৃথিবীর ট্রিটমেন্ট যারা নিয়ন্ত্রণ করেন, সেই WHO বা ফিগো, এনারাও বর্ডারলাইন টিউমার নিয়ে বেশ ভাবনা চিন্তা করছেন আজও। কিন্তু পেশেন্ট হিসাবে আপনাকে নিজেকে জানতে হবে এই টিউমারের অন্দরমহলের সত্যি, নইলে আপনার চিকিৎসায় যে শুধু অপূর্ণ থেকে যাবে তা নয়, চিকিৎসা বিভ্রাটেরও সম্মুখীন হতে পারেন আপনি। তাই সময় এসেছে সায়েন্স বুঝে নিজের শরীরের ভালো মন্দ এবং চিকিৎসার হাল নিজেই ধরা। বর্ডারলাইন টিউমারের ইতিহাসও বেশ নতুন। 1929 সালে টেইলর বলে একজন এই বর্ডারলাইন টিউমারের ব্যাপারে সায়েন্টিফিক জগৎকে জানান। উনি দেখলেন কিছু ধরনের ওভারিয়ান ক্যান্সার রয়েছে যাকে বোধহয় সেমি ম্যালিগন্যান্ট বললেই ভালো, যারা পেটের মধ্যেও অনেকখানি ছড়িয়ে যাওয়ার পরেও আগ্রাসী ক্যান্সারের মতো মোটেই চালচলন করছে না, পেশেন্টরা বেঁচেও থাকছেন অনেক বছর ধরে। দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ফিগো তারও 30 বছর বাদে এই ধরনের টিউমারগুলোকে ওভারিয়ান ক্যান্সার থেকে আলাদা ধরনের টিউমার হিসাবে মান্যতা দেন। WHO যারা সারা পৃথিবীর অসুখ বিসুখের ক্লাসিফিকেশন করেন, তারাও বারবার হোঁচট খেয়েছেন এই বর্ডারলাইন টিউমারের কি নাম দেওয়া হবে সেই নিয়ে। 1973, 2003, 2014 বছরের পর বছর নানা গবেষণার উপর ভিত্তি করে বর্ডারলাইন টিউমার যে ক্যান্সার নয় এবং বর্ডারলাইন টিউমার হলে আর ফিরে আসবে না, এরকম কোনো স্বচ্ছতা পেশেন্টকে দিতে পারেনি WHO। এবং আজও বর্ডারলাইন টিউমার আগ্রাসী ম্যালিগন্যান্সি না হয়েও আর 5টা ওভারিয়ান ক্যান্সারকে যেভাবে স্টেজিং করা হয়, বর্ডারলাইন টিউমার প্রকৃত অর্থে ক্যান্সার না হয়েও ঠিক সেই স্টেজিংয়ে তার নিজের স্টেজিং চলে। আগে WHO বলতেন বর্ডারলাইন টিউমার কথাটির মানে টিউমার অফ লো ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল। শেষে 2020 সালে WHO ডিজিজ ক্লাসিফিকেশনের অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ধরনের টিউমারকে বলা হবে বর্ডারলাইন টিউমার। এই নামের ভিতর থেকে ম্যালিগন্যান্সি কথাটা মুছে দেওয়া হলো। কিন্তু আজ আর 5টা ক্যান্সার টিউমারের মতোই এর স্টেজিং চলে এবং বর্ডারলাইন টিউমারকে নর্মাল নন ক্যান্সার টিউমার বলে ট্রিটমেন্ট করলে সেই ট্রিটমেন্ট সম্পূর্ণ ভুল রাস্তায় হাঁটবে। যেখানে WHO নিজেই এতবার করে সিদ্ধান্ত বদল করেছে, সেখানে জুনিয়র ডাক্তাররা বর্ডারলাইন টিউমারের পেশেন্ট দেখলে তাদের মাথা ঘেটে যাবে এ ব্যাপারে আর সন্দেহ কোথায়? বর্ডারলাইন টিউমারের সিমটম কিছু বলছি, কিন্তু মনে রাখা প্রয়োজন সিমটম দেখে এ ধরনের টিউমার ডায়াগনোসিস করা হয় না। ছোট টিউমারের কোনো সিমটম হয় না, এমনকি যে কোনো ওভারিয়ান টিউমারের মতোই টিউমার অনেক বড় হয়ে গেলেও এর কোনো গাইনোকোলজিক্যাল সিমটম নাও আসতে পারে। আর টিউমার আরো অনেক বড় হয়ে যেতে থাকলে তলপেট ভারী হয়ে যাওয়া, পেট ফোলা, সেক্সের সময় পেট ব্যথা এবং কখনো কখনো অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে। কখনো কখনো সিমটম আসে সম্পূর্ণ নন গাইনোকোলজিক্যাল, যেমন গ্যাস, অ্যাসিডের সমস্যা, কনস্টিপেশন এসব নিয়ে। অনেক সময় বর্ডারলাইন টিউমার ওভারিয়ান সিস্টের ছদ্মবেশে আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে, আর এইখানেই প্রথম চিকিৎসা বিভ্রাটের শুরু। এই টিউমারকে ওভারিয়ান সিস্ট ভেবে অপারেশন করে দিলে সেই সার্জারি হয়ে যায় অসম্পূর্ণ এবং অনেক ক্ষেত্রেই দ্বিতীয় আরেকটি সার্জারির সম্মুখীন হন পেশেন্ট। তবে ওভারিয়ান সিস্টের যেরকম ভাবে ওরাইটস ক্লাসিফিকেশন করা হয়, যেখানে আমরা সিম্পল এবং কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট কিভাবে আলাদা করবেন সে আলোচনা করেছি, এই ধরনের আর্টিকেলে আপনাদের বারবার শিখিয়েছি সার্জারির আগে নিজে বুঝুন আপনার সিস্ট কমপ্লেক্স সিস্ট কিনা। এই ধারণার ছাঁকনিতেই বর্ডারলাইন টিউমারকে নর্মাল সিস্ট ভেবে অপারেশন করার বিপদ থেকে আপনি উদ্ধার পেয়ে যেতে পারেন। সুতরাং সিমটম নিয়ে সতর্ক থাকা দরকার। দ্বিতীয় প্রশ্ন, বর্ডারলাইন টিউমার ডায়াগনোসিস হয় কিভাবে? এর দুটো অংশ। এক, অপারেশনের আগে কিভাবে বর্ডারলাইন টিউমারের ধারণা করা বা সন্দেহ করা হয়, আর দুই, অপারেশনের
পরে কিভাবে ডায়াগনোসিস করা হয়। প্রথমে অপারেশনের আগে সন্দেহের ডায়াগনোসিস। আল্ট্রাসাউন্ডে কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট ফুলকপির মতো কোনো গ্রোথ দেখলে সেটা ওভারিয়ান কমপ্লেক্স সিস্টের অন্তর্গত হবে এবং তখনই বর্ডারলাইন টিউমার বা অন্য কোনো জটিল ওভারিয়ান টিউমার হিসাবে সন্দেহ করা উচিত। এতে আল্ট্রাসাউন্ডে ওভারিয়ান সিস্টের মধ্যে শুধুমাত্র জল ছাড়া সে সলিড এরিয়া এবং আরো নানা ধরনের সিগন্যাল আসতে পারে। সিম্পল সিস্টের মধ্যে বর্ডারলাইন টিউমার হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু কমপ্লেক্স সিস্টে বর্ডারলাইন টিউমার এবং সাধারণ ধরনের ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত পেশেন্ট প্রথমে আল্ট্রাসাউন্ড রিপোর্টটি করেন, প্রয়োজন হলে অপারেশনের আগে ওভারির ভেতর দেখার জন্য এমআরআই এবং পেটের বর্ডারলাইন টিউমারের অন্য কোনো অংশে ছড়িয়ে গেছে কিনা তা দেখার জন্য প্রয়োজন ভালো কোয়ালিটির কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান। পেট সিটি দিয়ে সাধারণত বর্ডারলাইন টিউমারের ডায়াগনোসিস তেমনভাবে করা যায় না, যদি না সেই বর্ডারলাইন টিউমার স্ক্যান করার আগেই ক্যান্সারে রূপান্তরিত না হয়ে গিয়ে থাকে। অপারেশনের আগে করানো হয় নানা ধরনের টিউমার মার্কার, এর মধ্যে CO125 বর্ডারলাইন টিউমার এবং ক্যান্সারের রূপান্তরিত হওয়া বর্ডারলাইন টিউমারের ক্ষেত্রেও বিপজ্জনকভাবে নর্মাল লেভেলে থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য CO125 মার্জিনালি বেড়ে যায়, কিন্তু শুধু CO125 এর ওপর ভিত্তি করে বর্ডারলাইন টিউমার ডায়াগনোসিস হয় না। CA99 যদি 37 পয়েন্টের বেশি থাকে বা CEA টিউমার মার্কার যদি 5 পয়েন্টের বেশি হয় তাহলে প্রয়োজন আরো গভীর ডায়াগনোসিস। এর জন্য চাই যথাযথ বায়োপসি। শুধু ওভারিয়ান নয়, বর্ডারলাইন টিউমার সন্দেহ হলে চেক করা দরকার অন্য অনেক অর্গান। ওভারির সাথে সাথে পটির রাস্তার কোনো সমস্যা, গল ব্লাডার, প্যানক্রিয়াস, কিডনি এসবের মধ্যে কোনো সমস্যা আছে কিনা জানা দরকার। তাও অনেক সময় বর্ডারলাইন টিউমার ওই সব নন গাইনোকোলজিক্যাল অর্গানের সমস্যার ছদ্মবেশী বহিঃপ্রকাশ হতে পারে ওভারিতে। যদিও সব সময় পেশেন্টকে প্রথমেই কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি বা সূঁচ ফুটিয়ে কিডনি, প্যানক্রিয়াস, গল ব্লাডার সার্জারি করতে দেওয়া হয় না। পেশেন্টকে কষ্টে রাখা বা টাকা খরচ করা বিজ্ঞানের লক্ষ্য নয়, কিন্তু ভবিষ্যতে কিছু পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের টেস্ট করার প্রয়োজন হলেও হতে পারে। মনে রাখা দরকার সেটা বর্ডারলাইন টিউমারের ডায়াগনোসিসে দরকার অত্যন্ত নিপুণ এবং সুচারুভাবে করা সার্জারি। সার্জারির ব্যাপারে পরে কথা বলছি। এবার ডায়াগনোসিসের সেকেন্ড পার্ট, অপারেশনের পরে কিভাবে ডায়াগনোসিস। সার্জারির পরে কিভাবে বর্ডারলাইন টিউমার ডায়াগনোসিস হয় সে ব্যাপারে কিছু কথা। বর্ডারলাইন টিউমারের বায়োপসিতে বর্ডারলাইন টিউমার ফাইনাল ডায়াগনোসিস হয়। এক্ষেত্রে পেশেন্ট এবং বাড়ির লোক হিসেবে এবং জুনিয়র ডাক্তার যারা তোমরা এই ভিডিও দেখছো তাদের সবার লক্ষ্য থাকা উচিত বর্ডারলাইন টিউমারের প্রথম বায়োপসি যেন যথাযথ হয়। প্রথম বায়োপসি অর্থাৎ যেখানে মূল টিউমার থেকে ক্রসিং করে প্রয়োজনীয় অংশ তুলে বায়োপসি করা হবে, সেই পদক্ষেপটি যদি কোনো কারণে সঠিকভাবে না হয় তাহলে যতবারই বায়োপসি রিপিট চেক করানো হোক না কেন তাতে বর্ডারলাইন টিউমারের সঠিক স্বরূপ বোঝা মুশকিল হয়ে যেতে পারে। তাই প্রাথমিকভাবে টিউমার যেদিন ল্যাবরেটরিতে টাচ করছে সেই দিনই যথেষ্ট সতর্কতা প্রয়োজন, অর্থাৎ সার্জারি। সাধারণত ভারতবর্ষের পেশেন্টরা খোঁজেন কোথায় সস্তায় বায়োপসি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে যেটা প্রয়োজন তা হলো বর্ডারলাইন টিউমারের মধ্যে থেকে প্রচুর স্যাম্পল নেওয়া। প্রতি 1 সেন্টিমিটার অন্তর অন্তর প্রায় 1 থেকে 2 খানা টিস্যু স্যাম্পল নেওয়া প্রয়োজন হয় পুরো টিউমার ধরে। এই ধরনের অজস্র স্যাম্পল নিতে গেলে প্যাথোলজিস্টকে যে পরিমাণ পরিশ্রম করতে হবে তাতে কোনো মতেই সস্তার বায়োপসি করা সম্ভব নয়। এরকমটা কেন? বর্ডারলাইন টিউমারের মধ্যে কিছু কিছু অংশে নর্মাল টিস্যু, কিছু অংশে বর্ডারলাইন থাকলেও ছোট্ট এক চিলতে জায়গার মধ্যে লুকিয়ে থাকতে পারে আগ্রাসী ওভারিয়ান ক্যান্সার। বড় ওভারিয়ান টিউমারের হয়তো এক কোনায় লুকিয়ে আছে নাটের গুরু। বায়োপসিতে এই ধরনের আগ্রাসী ক্যান্সার মিস হয়ে গেলে পেশেন্টের ট্রিটমেন্ট সম্পূর্ণ ভুল রাস্তায় চালাতে হবে। তাই প্রথম দিন থেকেই সতর্ক হন। এক্ষেত্রে ল্যাবে কিভাবে বায়োপসি হয় তা জানা থাকলে সুবিধে। সাধারণত বায়োপসি এবং স্লাইড তৈরি করার পরে মূল টিউমার ফেলে দেওয়া হয়। আপনার সন্দেহ হলে সেই টিউমার দ্বিতীয় বায়োপসি রিভিউ পর্যন্ত ল্যাবরেটরিতে ফরমালিনের মধ্যে রেখে দিতে বলুন। একদিন সেই টিউমার ফেলে দিতেই হবে, কিন্তু তবু সতর্কতা প্রয়োজন। এই টিউমার বায়োপসিতে পাঠানোর আগে ফরমালিনে কিভাবে ভেজাতে হবে সেটাও একটা সায়েন্স। নজর থাকা উচিত সেদিকেও। আমাদের প্র্যাকটিসে দেখি বর্ডারলাইন টিউমারের বায়োপসি নিয়ে প্রচুর চিকিৎসা বিভ্রাটের সম্মুখীন হন গড়পড়তা পেশেন্ট, বিশেষত যখন পেশেন্ট অন্য কোথাও সার্জারি করিয়ে আমাদের কাছে সেকেন্ড ওপিনিয়নের জন্য আসেন। যখন আরো গভীর পর্যালোচনার দরকার তখন দেখি হয়তো মূল টিউমার ফেলেই দেওয়া হয়েছে। এই তো গেল ডায়াগনোসিসের সতর্কতা। পরবর্তী প্রশ্ন, বর্ডারলাইন টিউমার সার্জারি কিভাবে? বর্ডারলাইন টিউমারের পুরোপুরি সার্জারির ক্ষেত্রে দুপাশের ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস বাদ দেওয়ার সাথে সাথে পেটের জমা জল
বার করে টেস্ট করা প্রয়োজন। পেটের মধ্যে ফ্যাটের লেয়ার বা ওমেন্টামও বাদ দেওয়া এবং পেটের ভেতরের লাইনিং বা পেরিটোনিয়াম থেকে একাধিক বায়োপসি নেওয়ার প্রয়োজন হতে পারে। এই ধরনের সার্জারি শুধুমাত্র দল পেটে সীমাবদ্ধ থাকে না, পুরো পেট জুড়ে দেখতে হয় বর্ডার লাইন টিউমার থেকে কোনো টিউমারের খণ্ড ছড়িয়ে পেটের উপরের দিকে কোথাও গিয়ে বাসা বেঁধেছে কিনা। এই ছড়িয়ে পড়া খণ্ডকে বলা হয় ইমপ্ল্যান্ট। এই ইমপ্ল্যান্ট পাওয়া গেলে তার তলার টিস্যু সহ সেই ইমপ্ল্যান্টকে রিমুভ করা প্রয়োজন। ওভারির সাথে লেগে থাকে পটির রাস্তা বা কোলন, তাই কখনো কখনো প্রয়োজন হয় পটির রাস্তার খানিকটা অংশ কেটে বাদ দেওয়া। শুধু ইমপ্ল্যান্ট চেয়েছে বাদ দেওয়াটা যথেষ্ট নয়, তার তলার টিস্যু যদি বাদ না দেওয়া হয় তাহলে বোঝা যাবে না সেই টিউমারের ভবিষ্যৎ গতি প্রকৃতি কি হতে পারে, পেশেন্টের ভবিষ্যৎ কিরকম হতে পারে। বর্ডার লাইন টিউমার, ওভারি কি বাঁচানো সম্ভব? যেহেতু এ ধরনের টিউমার অল্প বয়সীদের বেশি হয়, সেই জন্য কখনো কখনো পেশেন্ট এবং তার বাবা মা চান যে ওভারি রেখে যেন সার্জারি করা হয়। কিন্তু বর্ডার লাইন টিউমার যে দিকের ওভারিতে হয়েছে সেই দিকের ওভারি পুরোপুরি বাদ না দিলে কিছুদিনের মধ্যেই সেই বর্ডার লাইন টিউমার আবার ফিরে আসার সম্ভাবনা থাকে এবং থেকে যাওয়া ওভারির অংশে লুকিয়ে থাকা ক্যান্সারও মিস হয়ে যেতে পারে। সৌভাগ্যবশত ওভারি থাকে শরীরে দুখানা, তাই যে দিক থেকে টিউমার হয়েছে সেই দিকের ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব বাদ দেওয়া রেকমেন্ডেড। অন্যদিকের ওভারি, টিউব এবং ইউটারাস যদি নর্মাল থাকে তখন সেসব বাদ না দিলেও হয়, কিন্তু স্টেজিং এর বাকি অপারেশনের স্টেপ নর্মাল ক্যান্সারের মতোই প্রায় করতে হয়। বেশিরভাগ বর্ডার লাইন টিউমার লিম্ফ নোডে ছড়ায় না বলে লিম্ফ নোড বাদ দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। ওভারিয়ান টিউমার বা ক্যান্সারের স্টেজিং সার্জারি কিরকম ভাবে হয় তার জন্য আমাদের অন্য আর্টিকেলের দিক নজর রাখুন, লিংক রইল নিচে। প্রজনন ক্ষমতা বাঁচিয়ে রাখা বা ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি করা হয়ে থাকলে মনে রাখুন সার্জারি কিন্তু সে সময় সম্পূর্ণ হলো না। পেশেন্টের ফ্যামিলি যখন কমপ্লিট হবে তারপর ফিরে এসে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো শেষ হয়ে গেলে পেশেন্টের সার্জারি পুরো কমপ্লিট করা প্রয়োজন। দীর্ঘমেয়াদী সুস্থতার কথা মাথায় রাখা প্রয়োজন। বর্ডার লাইন টিউমার সার্জারির পর ট্রিটমেন্ট কিভাবে? প্রথমত দেখতে হবে প্রাথমিক সার্জারি সম্পূর্ণ কিনা। যদি সম্পূর্ণ না হয় তাহলে সেই সার্জারি সম্পূর্ণ করা প্রয়োজন। অনেক সময়ই দেখি সাধারণ ওভারিয়ান সিস্ট মনে করে বর্ডার লাইন টিউমারের সার্জারি করা হয়ে যায়। কমপ্লিশন সার্জারি প্রয়োজন হলে সেটা সম্পূর্ণ করে তারপর ভাবতে হয় এরপরে ট্রিটমেন্ট কি হবে। বর্ডার লাইন টিউমারে কেমোথেরাপি কাজ করে না, তাই বর্ডার লাইন টিউমারে ফিরে এলে আবারও প্রয়োজন দ্বিতীয় সার্জারি, বর্ডার লাইন টিউমার ফলো আপ। সার্জারি পরবর্তী চিকিৎসার একটা বড় সড়ো অংশ জুড়ে রয়েছে ফলো আপ। এক্ষেত্রে বর্ডার লাইন টিউমার আগ্রাসী ওভারিয়ান ক্যান্সারের মতো না হলেও তার নিয়মিত ফলো আপ চলে প্রায় 20 বছর ধরে। দেখা যায় এই সময়ের মধ্যে আপনার চিকিৎসকও হয়তো রিটায়ার করে গেছেন বা হয়তো তিনি আর পৃথিবীতেই নেই, তবু চলবে আপনার ফলো আপ। সাধারণত আগ্রাসী ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ফলো আপ 5 বছর পরে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ওভারিয়ান বর্ডার লাইন টিউমারের ক্ষেত্রে ফলো আপ চলে আরো কয়েক বছর ধরে। ফলো আপে ডাক্তারের কাছে ক্লিনিকে নিয়মিত দেখানোর সাথে সাথে কখনো প্রয়োজন আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান। কোনো পেশেন্টের প্রয়োজন কিছু টিউমার মার্কার ব্লাড টেস্টও। বর্ডার লাইন টিউমার ফিরে আসার সম্ভাবনা বা রিকারেন্স রেট কিরকম? আন্তর্জাতিক নিয়ম মেনে যথাযথ সার্জারি করা হলে 10 জনের মধ্যে 1 বা 2 জনের মাত্র ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু থাকে তাই করা হয় ফলো আপ। যাদের ক্ষেত্রে ওভারি বাঁচিয়ে রেখে সার্জারি করা হয়েছে তাদের ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা 10 জনের মধ্যে 3 জনের, অর্থাৎ খানিকটা বেশি। কিন্তু তা সত্ত্বেও সন্তান ইচ্ছুক দম্পতিরা অনেক সময় এই বাড়তি রিস্ক মাথায় নিয়ে ওভারি রেখেই অপারেশন করে। ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারির ক্ষেত্রে বাচ্চা নেওয়ার ব্যাপারে আশা থাকলে খানিকটা রিস্ক ওনাদের নিতেই হয়। পেশেন্টকে ভুল বোঝানো উচিত নয় যে উনি কিন্তু কিওর হয়ে গেছেন। শতাব্দীর পর শতাব্দী পেশেন্ট আর বাড়ির লোককে অর্থসত্ত্ব বলে মিথ্যে আশ্বাস দেওয়ার দিন আজ শেষ। যুদ্ধ শেষ হয় না, তার জন্য চাই টিম ওয়ার্ক, যেখানে ডাক্তার, পেশেন্ট, বাড়ির লোক সবাই মিলে এখন ইষ্ট সৈন্যের মতো যুদ্ধ করবেন অসুখের সাথে সবাই মিলে। বর্ডার লাইন টিউমার ফিরে এলে কি হবে এও একটা জানার ব্যাপার। অপারেশনের থেকে 2 থেকে 3 বছরের মধ্যে ফিরে না এলে সেটা বেশ ভালো, কিন্তু 5 বছর পরেও অল্প কিছু টিউমার ফিরে আসে। তাই বর্ডার লাইন টিউমারের ক্ষেত্রে ফলো আপ চলে অনেক বছর ধরে, কখনো কখনো 2 দশক ধরে। ফিরে আসা ক্যান্সার প্রায় 90% ক্ষেত্রে বর্ডার লাইন টিউমার হিসেবেই ফিরে আসে, প্রয়োজন তখন আবার সার্জারি। কিন্তু 5% ক্ষেত্রে ফিরে আসা বর্ডার লাইন টিউমার আর বর্ডার লাইন থাকে না, সেটা রূপ পাল্টে ওভারিয়ান ক্যান্সার হিসেবে ফেরত আসে, এবং সেই কারণেই ফিরে আসার রিস্ক কম হওয়া সত্ত্বেও নিয়মিত ফলো আপে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। শিগগিরই দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। আরো কিছু জানার থাকলে নিচের কমেন্টে লিখুন।